সম্ভব হয়নি, কারণ সারাদিন আজকে স্টুডেন্ট এসেছে, ওদের চান্স পাওয়ার খবর জানিয়েছে, ছবি তুলতে হয়েছে। আচ্ছা, তামিম হাসান বলছে পোস্টের ঠেলায় মাঝের ক্লাস খুঁজে পাইতাছি না। এক্স্যাক্টলি। তো এই ক্লাসটা তোমরা যারা লাইভ করছো, লাইভ পর ডিলেট হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসটা দেন ওয়েবসাইটে আপলোড হবে। আজকের ক্লাসের যে পিডিএফ সেটা অলরেডি আমরা দিয়ে ফেলেছি। কোথায়? আমাদের বায়োফ্লাশ কোর্সে ঢাবি ঢাবি লিখিত পিডিএফ। সো ঢাবি লিখিতর অলরেডি এটা 3টা ক্লাস হয়েছে। একটা আমি নিয়েছি, একটা নিয়েছে শাকিল, আমার আরেকটা ক্লাস বাদ গেছে, পেন্ডিং আছে। উদ্ভিদ বিজ্ঞানের 2টা ক্লাস, আজকে একটা, 4টা অধ্যায় আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার আবার মাঝখানে 11 চ্যাপ্টারের একটা নোট দেওয়ার কথা ছিল, দেইনি। ওকে, আজকে এটার আমি কোনো পিডিএফ দেইনি, মানে লিঙ্ক দেইনি, জাস্ট 4 পৃষ্ঠা শো অল পেজেস করলেই তুমি এই পুরোটা দেখতে পাবা। আমরা আজকের ক্লাস শুরু করি। তো প্রথমে নগ্নবীজি ও আবৃতবীজি অর্থাৎ 7ম অধ্যায় দিয়ে আমরা শুরু করি। এই চ্যাপ্টারটাতে প্রথম যে পার্থক্যটা আমি দিয়েছি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের, এটা এখন পর্যন্ত আসে নাই কোথাও, মানে ভার্সিটিতে। তো আমি বলেছিলাম যে পার্থক্য মানেই বৈশিষ্ট্য, এবং মিনিমাম 5টা করে পড়া উচিত। কেন সেটাও বলছিলাম। 5 × 0.5 = 2.5, প্রত্যেকটা প্রশ্নে 2.5 থাকে। তো একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর 5টা করে বৈশিষ্ট্য অর্থাৎ 5টা করে পার্থক্য মনে রাখার জন্য ছোট্ট একটা কথা, সেটা হলো এসো 3 গুচ্ছ বাস। আমি ছন্দও লিখে দিয়েছি, এসো 3 গুচ্ছ বাস। সো আমরা পরীক্ষার আগে আগে এভাবে বাসকে ডেকে আনছি, রাইট? ব্যাপারটা হলো এরকম। আমি একটু সো এসো 3 গুচ্ছ বাস, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটা ট্রিক, মনে রাখার বুদ্ধি। ওকে, মানে দাঁড়ালো এতে একবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ তার একটাই বীজপত্র। এর পাতার যে শিরাবিন্যাস, তোমরা যদি গম ভুট্টা গাছ দেখে থাকো দেখবা যে এরকম পাতায় শিরাগুলো এরকম সমান্তরাল। সো এসো শতে সমান্তরাল। এর পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক, যাকে আমরা বলি ট্রাইমেরাস। এর মূলগুলো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, একবীজপত্রী উদ্ভিদের মূল তুমি যদি ঘাস উপড়ে ফেলো, ধান উপড়ে ফেলো, তাহলে দেখবা মূলগুলো হচ্ছে এরকম গুচ্ছের মতো থাকে, একটা গুচ্ছ থাকে। সো এর মূলকে বলে গুচ্ছমূল। আর বাস মানে হচ্ছে একবীজপত্রীর বীজপত্র থাকে শীর্ষে। তো বীজপত্র যদি শীর্ষে থাকে তাহলে ভ্রূণ মুকুল থাকবে পার্শ্বে, আর ওটার বেলায় জাস্ট উল্টা, এটার যেটা শীর্ষ ওটা পার্শ্ব, এটার যেটা পার্শ্ব ওটা শীর্ষ। গুচ্ছমূল, প্রধান মূল 3, ওটা 4, 5, মানে টেট্রামেরাস বা পেন্টামেরাস। সমান্তরাল জালিকা 1, 2। তাহলে তুমি যদি জাস্ট মনে রাখো এসো 3 গুচ্ছ বাস, তাহলে একটা বীজপত্র সমান্তরাল, 3 গুচ্ছমূল, বীজপত্র শীর্ষে, ভ্রূণমুকুল পার্শ্বে। তোমার কিন্তু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর 5টা করে বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে আমাদের একটা রিটেন না, 2টা রিটেন শেষ। এখন আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, মানে ব্যাপারটা আসলে খারাপ শোনায়, তারপরও আমি বলতে পারি যে তুমি এবছর ঢাকা ভার্সিটিতে একটা রিটেন কমন পেতে পারো 2.5 মার্কস পোয়েসি এবং মালভেসির বৈশিষ্ট্য থেকে। মানে আল্লাহ তাআলা যদি তো রহম করে তাহলে কমন পেয়ে যাবা, এবং এটা তোমরা কিন্তু সবাই জানো। তারপর আমি একটু জাস্ট কম্পেয়ার করে দিয়েছি, যাতে একটা কথায় এই 5টা কথা ওখানে যাতে চিন্তা করতে না হয়, ঝটপট তুমি কোন 5টা লিখবা তোমার যাতে আগে থেকেই মাথায় সেট আপ থাকে। তো এক্ষেত্রে তুমি এই ছোট্ট একটা ব্যাপার মনে রাখতে পারো। সো আমরা তো আগে কি করতাম, চুলে স্পাইক করতাম। তো পোয়েসি আর মালভেসি, তো পোয়েসির এই 5টা কথা মনে রাখলে একসাথে দুটোই হবে। সেটা হলো, ধরো একজন স্পাইক করে, আমারই নাম দিয়েছি, আমার ডাক নাম হচ্ছে লিমু। সো আমি স্পাইক করার কারণে ভাবছিলাম যে স্পাইক করে অনেকেই আসবে, কিন্তু আসলে কেউ আসে নাই, আমি একাই থেকে গেছি। জাস্ট ছোট্ট করে এই 5টা কথা, স্পাইক করে, লিমু, একা। একটু মুখস্থ করবা প্লিজ, আমার সাথে এখনই মুখস্থ করবা। পোয়েসির 5টা বৈশিষ্ট্য স্পাইক থেকে মনে রাখো। স্পাইকলেট পুষ্পবিন্যাস, অর্থাৎ পোয়েসি গোত্রের উদ্ভিদের পুষ্পবিন্যাসটা হলো স্পাইকলেট। ভাইয়া স্পাইক না কিন্তু, স্পাইকলেট। ক্লিয়ার? আচ্ছা, স্পাইক করে, করেতে হচ্ছে ক্যারিঅপসিস ফল, ক্যারিঅপসিস ফল, আগে এটা মনে রাখি। লিমু,
লিগিউলযুক্ত পাতা, এদের পাতায় লিগিউল থাকে। আমি একবার ভুট্টা খেতে গিয়ে পাতার লিগুল দেখাইছিলাম, এখন তো সেই সময় নেই, সুযোগ নেই, জাস্ট মুখস্থ করো। এদের পাতায় কি থাকে? লিগুল। মুতে মূলীয় অমরা বিন্যাস, এদের অমরা থাকে মূলে। আর একা মানে এক প্রকোষ্ঠ গর্ভাশয়। আবারও বলছি, স্পাইক করে লিমু একা, স্পাইকলেট পুষ্পবিন্যাস, আমার সাথে বলো ভাইয়া। স্পাইকলেট পুষ্পবিন্যাস করে ক্যারিওপসিস ফল, লিমু লিগুলযুক্ত পাতা, মুতে মূলীয় অমরা বিন্যাস, আর একাতে এক প্রকোষ্ঠ গর্ভাশয়। 5টা, এই 5টা। তাহলে স্পাইকলেট পুষ্পবিন্যাস, তাহলে পোয়েসির পুষ্পবিন্যাস স্পাইকলেট, কিন্তু জবা একা একা থাকে, তাহলে জবার পুষ্পবিন্যাস একক, ওটাও হয়ে গেল। করে এর ফল হচ্ছে ক্যারিওপসিস, ওর ফলও ক দিয়ে, একটা অন্তত লিখতে চাইলে লিখতে পারো ক্যাপসুল, ক্যাপসুল বেরি সাইজোকার্প, মনে পড়লে ভালো। মালভেসির বেলায় ক্যাপসুল বেরি সাইজোকার্প, অন্তত একটা লিখলেও হবে। লিমু এর পাতায় আছে লিগিউল, এবং তোমরা সবাই জানো জবার পাতায় কি আছে? উপবৃতি। গেল, জবার পাতায় উপবৃতি আছে। পাতায় পাতায় বলা ঠিক না, এটা আসলে ভুল। উপবৃতি তো আর পাতায় থাকে না, রাইট? উপবৃতি হচ্ছে ফুলের মধ্যে আছে, সো পাতার মধ্যে আসলে উপবৃতি নাই। যাই হোক, এরা হচ্ছে উপবৃতিযুক্ত। আচ্ছা, মূলীয় অমরা বিন্যাস, অক্ষীয় অমরা বিন্যাস, এক প্রকোষ্ঠ গর্ভাশয়, একাধিক প্রকোষ্ঠ। দেখো, তাহলে এরও কিন্তু 5টা হয়ে গেল। এছাড়াও জবার কথা চিন্তা করলে তোমার অনেক কথাই মনে পড়বে, বাট পোয়েসির কিন্তু আমরা আসলে 8-9টা বৈশিষ্ট্য আছে, ভুলে যাই। তাহলে আমরা যাতে না ভুলি কোন 5টা লিখবো, ওইখানে কিন্তু চিন্তা করার টাইম নাই, ডিরেক্ট আমরা এই 5টা লিখে দিব। স্পাইক করে লিমু একা, স্পাইকলেট পুষ্পবিন্যাস, ক্যারিওপসিস ফল, লিগুল পাতা, মূলীয় অমরা বিন্যাস, আর একাতে এক প্রকোষ্ঠ গর্ভাশয়। শেষ। তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা রিটেন হয়ে গেল। এখন আসো নগ্নবীজি এবং আবৃতবীজের পার্থক্য। দেখো, পার্থক্য মানেই কিন্তু বৈশিষ্ট্য, পার্থক্য মানেই বৈশিষ্ট্য। দেখো, এর নামই আছে নগ্নবীজি, অর্থাৎ বীজ ল্যাংটা থাকে, রাইট? সো বীজ নগ্ন থাকে মানে বীজ তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। আচ্ছা, ডিম্বকটাই কিন্তু ভবিষ্যতে বীজ হবে, ডিম্বকটা নিষেকের পরে বীজ হয়। তো বলেই যেহেতু দিচ্ছে বীজ নগ্ন, তাহলে একটা তো তুমি বুঝেই গেলা ওর বীজ হচ্ছে নগ্ন, ডিম্বকও নগ্ন। এখন ভাইয়া তুমি নিশ্চয়ই আম দেখছো, আম কেমন দেখতে? আম কীরকম? এরকম আম। আচ্ছা, আমের ভেতর যে বীজ, তুমি কিন্তু বাইরে থেকে সেটা দেখতে পাবা না, কেন? ফলের কারণে। তো নগ্নবীজি মানে তুমি বীজ দেখা পাচ্ছ, তার মানে কি ওই শালাদের ফল নাই। তার মানে যার বীজ নগ্ন থাকে তার ফল নাই, আর ফল আসে গর্ভাশয় থেকে, তার গর্ভাশয় নাই। তো দুইটা কথা তো হইল। তো মজার বিষয় হলো যে নগ্ন, নগ্ন মানে এই শালাদের কিচ্ছু নাই। দেখো, গর্ভাশয় ফল নাই, বীজও নগ্ন। এদের জাইলেমে ভেসেল নাই, তোমরা জানো জাইলেমের 4টে উপাদান, ফ্লোয়েমেরও 4টে উপাদান, কিন্তু এরা নগ্নবীজি তুলনামূলক অনুন্নত, বা নগ্ন থেকে মনে রাখো নাই। এদের জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে আবার সঙ্গী কোষ নাই। ইভেন এদের দ্বিনিষেকও হয় না। দ্বিনিষেক না হওয়ার কারণে শস্য ট্রিপ্লয়েড না হয়ে কি হয়? হ্যাপ্লয়েড হয়। জাস্ট তুমি যদি নগ্নবীজিতে 5টা না ভাবো, নগ্নবীজি নাই, গর্ভাশয় নাই বা ফল নাই, তাই বীজ নগ্ন থাকে, জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই, দ্বিনিষেক হয় না। আর দ্বিনিষেক না হওয়ায় শ্বাস হ্যাপ্লয়েড, ওর বেলায় ট্রিপ্লয়েড। পরীক্ষায় এমসিকিউতে আসলেও এই জায়গাটুকু থেকেই তোমার এমসিকিউ আসবে। তাহলে আমাদের কিন্তু 6টা হলো, নগ্নবীজি, আবৃতবীজি, পোয়েসি, মালভেসি, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ভাইয়া হয়ে গেল। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সাইকাসের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তো সাইকাসের তুমি এমন 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবা যাতে আরেকটা প্রশ্নেরও আনসার তুমি করতে পারো। সেই প্রশ্নটা হচ্ছে, সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য লেখো। তো সাইকাসের সাথে ফার্নের কী কী মিল আছে, এই 5টা পয়েন্ট যদি তুমি পড়ো, তাহলে যদি বলো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, তুমি এই 5টা পয়েন্ট দিলেই কিন্তু হয়ে গেল। তো তোমরা জানো কি না, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সাইকাসকে বলে পাম ফার্ন। কোনো স্টুডেন্টের যদি এই কথাটা মনে থাকে যে সাইকাস হচ্ছে পাম ফার্ন, তাহলে তার কিন্তু 3টা বৈশিষ্ট্য হয়ে গেল। কিভাবে? সাইকাস যেহেতু পাম ফার্ন, তাহলে এটা পাম জাতীয়, যেহেতু ও ফার্ন, তার মানে এর পাতা ফার্নের মতো। আর ফার্নের পাতা কেমন? পক্ষল যৌগিক, অর্থাৎ আম পাতা হচ্ছে এরকম একটাই ফলক থাকে, কিন্তু যে সকল পাতায় এরকম একাধিক ফলক থাকে এটা হচ্ছে যৌগিক পাতা, যৌগিক পাতা। এবং ফার্নের পাতা কচি অবস্থায়, যে এগুলো কচি অবস্থায় এরা কুণ্ডলিত হয়ে গেছে, এটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন, যেটা সাইকাসেও দেখা যায়, ফার্নেও দেখা যায়। তাহলে দেখো, ফার্ন, সাইকাসকে বলে পাম ফার্ন, তাহলে পাম গাছের মতো, ফার্নের পাতার মতো, পক্ষল যৌগিক এবং কচি অবস্থায় কুণ্ডলিত। 3টা তো হয়েই গেল, 3টা তো হয়েই গেল। আর সবসময় মনে রাখবা, যারা ডিপ্লয়েড জীব, তোমাদের বইয়ের টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এই যে এই 3টা, প্রথম 3টা না, প্রথম 3টা হ্যাপ্লয়েড, পরের 3টা ডিপ্লয়েড। প্রথম 3টা মানে কি? পঞ্চম অধ্যায় শৈবাল, ছত্রাক, আর ষষ্ঠ অধ্যায়ের ব্রায়োফাইটা, এই 3টা, পঞ্চম মানে শৈবাল, ছত্রাক, ব্রায়ো, এরা হ্যাপ্লয়েড। আর টেরিডো, নগ্নবীজি, আবৃতবীজি, এরা ডিপ্লয়েড। দুনিয়ায় যারাই হ্যাপ্লয়েড তারাই স্পোরোফাইট,
আর যারা হ্যাপ্লয়েড তারা গ্যামিটোফাইট, মানে ডিপ্লয়েড স্পোরোফাইট, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। ওই যে আমি একটা ছন্দ দিয়েছিলাম হাগা, হাগা মানে কি হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। বাই দ্য ওয়ে, যেহেতু সাইকাস নগ্নবীজি, তাহলে এরা হচ্ছে স্পোরোফাইট। আর তুমি অবশ্যই জানো এর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কোরালয়েড মূল, অথবা তুমি তার শুক্রাণু বহু ফ্লাজেলা, বাতাসের সাহায্যে পরাগায়ন, অনেক বৈশিষ্ট্যই আসলে জানো, যে কোনো 5টা তোমার মনে রাখা লাগবে। তো আমি বোঝাতে চাচ্ছি তুমি যদি জানো পাম ফার্ন, তাহলে পাম জাতীয় ফার্নের পাতা 3টা তো হয়েই গেল, এরা স্পোরোফাইট 4টা, এখন যেটা মনে পড়ে। তো বহু ফ্লাজেলা শুক্রাণু যদি তোমার মনে পড়ে, তাহলে দেখো তুমি 5টা বৈশিষ্ট্য হয়ে গেল, কারণ এই 5টাই হলো ফার্নের সাথে মিল আছে। এরা দুজনই স্পোরোফাইট, পাতা পক্ষল যৌগিক, কচি অবস্থায় কুণ্ডলিত, শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। আর অসম আকৃতির যৌনক্রম, বায়োলজি বইয়ে কোথাও সম আকৃতির যৌনক্রম লেখা নাই। তার মানে যত যৌনক্রমই আসুক চোখ বন্ধ করে অসম আকৃতির যৌনক্রম। তাহলে আমরা কিন্তু ভাইয়া নগ্নবীজির সব কিছুই শেষ করে ফেললাম। জবার ধানের পুষ্প সংকেত ব্যাখ্যা করো, এইটা মনে হয়েছে যে আসতে পারে, তো তোমরা, আমি এটা নিয়ে আর ব্যাখ্যা করবো না, এটা তোমরা ভালো করেই পড়েছো, কারণ রিটেনের জন্য পোয়েসি মালভেসির বৈশিষ্ট্য সংকেতগুলো ইম্পর্টেন্ট। 2টা সংকেত মুখস্থ করে ওর ব্যাখ্যাটা পড়ে ফেলবা। জাস্ট মনে হয়েছে যে না এটাও দেই যাতে রিস্ক না হয়। শেষ একটা অধ্যায়, কি মজা। এখন আসো টিস্যু ও টিস্যুতন্ত্র। দেখো ঢাকা ভার্সিটিতে অলরেডি 22-23 সালেও আসছিল, 1 বছর পর 24-25 সালেও আসছিল। কি আসছিল সেটা? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। দেখো আমি সকল বৈশিষ্ট্য পার্থক্য করে দিয়েছি, যাতে একই সাথে তোমার ভাজক টিস্যুরও বৈশিষ্ট্য হয়ে যায়, স্থায়ীরও হয়ে যায়। দেখো তোমাকে পড়াই লাগবে না, ভাজক শব্দটা মানে কি? ভাজক মানে বিভাজিত হয়, তাহলে 1 নাম্বার। তাহলে ও বিভাজিত হয় না, তাহলে ভাইয়া যে বিভাজিত হয় সে বৃদ্ধি পায়, আর যে টিস্যু বৃদ্ধি পায় তার প্রাচীরটা পাতলা হওয়া লাগবে। কারণ প্রাচীরটা যদি ভাইয়া পুরু হয়, ওর তো বৃদ্ধি আসলে আর চলবে না এরকম। তো প্রাচীর পাতলা, এর প্রাচীর পাতলা, আর ওর প্রাচীর পুরু। কয়টা হলো? 2টা। যে টিস্যু বিভাজিত হয় তার মানে ওকে অনেক কাজ করতে হয়, তাই ওর সাইটোপ্লাজমে অনেক এনজাইম থাকে। এনজাইম থাকায় ওর সাইটোপ্লাজমটা ঘন, তাহলে এর সাইটোপ্লাজম পাতলা। যেহেতু এটা বিভাজিত হয়, তাহলে এর কোষটাকে কন্ট্রোল করে কি? নিউক্লিয়াস। তাহলে এর নিউক্লিয়াসকে অনেক কাজ করতে হয়, এর নিউক্লিয়াসটা আকারে বড়, কেন্দ্রে থাকে, ওর নিউক্লিয়াসটা ছোট। আর যেহেতু ভাজক টিস্যু নতুন টিস্যুতে কোনো বর্জ্য তৈরি হবে না। উদ্ভিদের বর্জ্য তৈরি হলে সেটাকে ধরে রাখার জন্য আছে কোষ গহ্বর, তাহলে এদের কোষ গহ্বর নাই, ওরা আছে। আই রিপিট, ভাজক স্থায়ী, ভাজক বিভাজিত হয় না, কোষপ্রাচীর পাতলা পুরু, নিউক্লিয়াসটা বড় কেন্দ্রে থাকে, ওটা ছোট তাহলে পরিধিতে থাকে, সাইটোপ্লাজম ঘন পাতলা, কোনো কোষ গহ্বর নাই, এর আছে। তাহলে দেখো ভাজক এবং স্থায়ীর পার্থক্য হলো 5টা বৈশিষ্ট্য হয়ে গেল। শেষ। এইবার আমি যদি, যেহেতু তুমি যদি, এবার দেখো 19-20 আসছিল, 20-21 আসছিল, তুমি যদি খেয়াল করো এই 2টা, তার মানে ঢাকা ভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে এই 2টা টপিক থেকেই 4টা, মানে 4বার পরীক্ষার প্রশ্ন আসছিল। 19-20, 20-21, 22-23, 24-25। তার মানে তুমি জেনে রাখো, তুমি জাস্ট এইটা আর, হায় রে খোদা, একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্যটাই আমি দিতে ভুলে গেছি। আই এম ভেরি সরি, আমি ওইটা এখন তোমাদেরকে লিখে দিচ্ছি, খুবই দুঃখজনক ব্যাপার। মানে এইটা আমি টাইপ করতে গিয়ে ভুলে গেছি। ওকে, এটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। তার মানে এই 2টা প্রশ্ন যদি তুমি পড়ো, মানে 95% তুমি কনফিডেন্ট থাকো যে তুমি একটা কমন পাবে, যদি এই চ্যাপ্টার থেকে রিটেন আসে, বাকিটা আল্লাহ ভরসা। তো একবীজপত্রী মূল আর একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য কেমনে মনে রাখবো? যেহেতু আমি এখানে লিখি নাই, তো আমি একটু খাতায় লিখি, বাট তোমরা ভয় পেও না, আমাদের যে ওয়েবসাইটে আমি এখন টাইপ করে আবার নতুন আপডেটেড পিডিএফটা দিয়ে দিব। খেয়াল করো, তুমি একটা জিনিস এভাবে মনে রাখবা, একবীজপত্রী কাণ্ড যেটা, দেখো একবীজপত্রী কাণ্ডকে সংক্ষেপে লিখলে হয় একা। ভাইয়া, একবীজপত্রী কাণ্ডকে সংক্ষেপে লিখলে কি হয়? একা। আচ্ছা, কারা একা বলো তো? যার কেউ নেই সে একা। তার মানে এই একবীজপত্রী কাণ্ডের তুমি যদি 5টা বৈশিষ্ট্য মনে রাখতে চাও, জাস্ট মনে রাখবে কিচ্ছু নেই, তাহলেই হয়ে যাবে। আচ্ছা চলো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। তো প্রথমে নাম্বার 1 দিই। তুমি একটা উদ্ভিদের মূল বা কাণ্ডকে যখন তুমি কাটবে, ধরো এটা মূল বা কাণ্ড কিছু একটা, যখন তুমি এটাকে কাটবে, কেটে দেখবে এরকম গোল কিছু পাবে। বাইরে থেকে যখন ভেতরে যাবে তুমি অনেক কিছুই পাবা। বহিতক, এই বহিতকের মধ্যে আবার কি থাকে? রোম থাকে, রাইট? রোম থাকে। আবার বহিতকের পর থাকে অধোতক, তারপরে থাকে কর্টেক্স, তারপরে থাকে পরিচক মানে অন্ততক। এগুলো তোমরা নিশ্চয়ই শুনেছো, রাইট? অন্ততকের পর পরিচক্র, এই পরিচক্রের ভেতরে থাকে জাইলেম, ফ্লোয়েম,
মজ্জা, মজ্জারশ্মি, এরকম নাম মেবি তোমরা শুনেছ। তো তুমি জাস্ট এই রকম কয়েকটা নাম যদি মনে রাখতে পারো, সেই নামগুলোই মনে দেখবা যে একার মধ্যে নাই। দেখো একটা মজার বিষয়, দেখো একবীজপত্রী কাণ্ডের, আমি যদি শুধু একবীজপত্রী কাণ্ডে লিখি, মনে করো এটা একা, তাহলে এর কি কি নাই? প্রথম কথায় রোম নাই, রোম নাই। নাম্বার 2 দেখো, এই কি হলো, এর অন্ততক নাই। অন্ততকের পর কি আছে? পরিচক্র, এর পরিচক্র নাই। তারপরে এর ক্যাম্বিয়াম নাই, ক্যাম্বিয়াম নাই। নাম্বার 5 মজ্জারশ্মি নাই। মানে 5টা জিনিস নাই লেখা যায়, বুঝতে পারছো? এখন আসো, তুমি চাইলে মানে মানে লেখা কিন্তু যায়, নাই কিন্তু অনেক, যেহেতু ও একা, ওর অনেক কিছু নাই, আরও কিছু নাই আছে। তো তুমি একটু ভালো ভালো বৈশিষ্ট্য লেখা উচিত। তো রোম নাই, এটা খুব ভালো বৈশিষ্ট্য। অন্ততক নাই, পরিচক্র নাই, ভালো বৈশিষ্ট্য। ক্যাম্বিয়ামটা মোটামুটি যে জাইলেম ফ্লোয়েমের মাঝে থাকে। তো তোমরা শিখেছ ভাস্কুলার বান্ডলের প্রকারভেদে যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে তখন সেটা হয় মুক্ত, না থাকলে হয় বদ্ধ। তো যেহেতু এর ক্যাম্বিয়াম নাই, তার মানে এর ভাস্কুলার বান্ডল হলো বদ্ধ। ঠিক আছে, তাহলে এর ভাস্কুলার বান্ডল হলো বদ্ধ, বদ্ধ। এখন ভাস্কুলার বান্ডল বদ্ধ, এই বদ্ধটা কার ক্লাসিফিকেশন মনে আছে কি না আল্লাহ জানে? সমপার্শ্বীয়ের ক্লাসিফিকেশন। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল 2 ধরনের, একটা মুক্ত আর একটা বদ্ধ। এখন সমপার্শ্বীয় আবার কার ক্লাসিফিকেশন? সংযুক্ত। তাই এভাবে পরীক্ষায় লিখতে হবে যে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। ওই পাশ থেকে লিখলেও হয়, এদিক দিয়েও লিখলে হয়, ওই পাশ থেকে লেখা ভালো, মানে হোয়াট এভার তুমি কিছু একটা করতে পারো। তারপরে তুমি এই 5টা জিনিস লিখতে পারো। যদি তোমার এই ব্যাপারটা খুব কঠিন লাগে, তুমি বদ্ধ পর্যন্ত লিখলেই হবে, যে ভাস্কুলার বান্ডল বদ্ধ। কারণ বদ্ধ মানেই মানুষ ওই দুটা বুঝে যাওয়ার কথা, টিচার বুঝে যাওয়ার কথা। তারপরে দেখো যে একা, সে আসলেই একা, কারণ এই শালার কিচ্ছু নাই, কারণ সে বদ্ধ, সে আবদ্ধ, তার কেউ নাই, একা বদ্ধ হয়ে আছে। দেখো হয়ে গেল, রাইট? তাহলে তুমি যদি এখন চাও একবীজপত্রী মূলের 5টা বৈশিষ্ট্য লিখবা, এখান থেকে লিখতে পারো। মূল রোম আছে, অন্ততক আছে, পরিচক্র আছে, ক্যাম্বিয়াম আছে, আর এর ভাস্কুলার বান্ডল হলো অরিও। হয়ে যায়, কিন্তু সেইটা না খুব ভালো বৈশিষ্ট্য হবে না। একবীজপত্রী মূলের 3টা স্পেশাল বৈশিষ্ট্য আছে, লিখতে পারলে খুবই ভালো। যেমন আমি আরেকটা জিনিস লিখে দিই, দুইটাকে তুলনা করে। জাইলেম বৃদ্ধি পায়, তোমরা নিশ্চয়ই জানো জাইলেম বৃদ্ধি পায়। তো জাইলেমের বৃদ্ধি দেখো কাণ্ডের বেলায়, ভাইয়া কাণ্ডের বেলায়, এই যে কাণ্ডের বেলায় 9 ড আছে না ভাইয়া, 9 ড। আচ্ছা, সো জাইলেমের বৃদ্ধি হলো এন্ডার্ক। দেখো এন্ডার্ক শব্দটাতেও 9 ড আছে। আর এরখানে জাইলেমের বৃদ্ধি হলো এক্সার্ক। তাহলে এইটা লেখা উচিত, এক্সার্ক এন্ডার্ক, তুলনা করে পড়ো, তাহলে মনে থাকবে। এক্সার্ক এন্ডার্ক, কার এন্ডার্ক ভাবু? কাণ্ডের। সেটা একবীজপত্রী কাণ্ডের, আবার দ্বিবীজপত্রী কাণ্ডেরও, বুঝছো? তো কাণ্ড তো, সো এন্ডার্ক। জাইলেমের বৃদ্ধি এক্সার্ক, এক্সার্ক এন্ডার্ক। এখন মজার বিষয় হলো, এক্সার্ক আর এন্ডার্ক হলে মেটাজাইলেম কই থাকে, প্রোটোজাইলেম কই থাকে, এরকম একটা ব্যাপার আসে। তোমাদের যদি মনে না থাকে, তোমাদের একটা ফাঁকিবাজি বুদ্ধি দেই। এই ফাঁকিবাজি বুদ্ধি দিয়ে তুমি আরও 2টা পয়েন্ট লিখতে পারবা। দেখো তুমি 7 লিখতে পারবা, 8 লিখতে পারবা। কীরকম? এই যে আমরা 3টা মনে রাখবো, অর্থাৎ মূলে মেটাজাইলেম মাঝে থাকে, মূলে মেটাজাইলেম মাঝে থাকে, মাঝে মানে কেন্দ্রে থাকে। তাহলে মূলে যদি মেটাজাইলেম মাঝে থাকে, তাহলে মূলে প্রোটোজাইলেম কই থাকে? পরিধিতে। তাহলে তুমি দেখো 7 নম্বরে লিখতে পাচ্ছ মূল তো আমরা মূলটাই তো পড়ছি, তাহলে এখানে কি থাকে? মেটাজাইলেম মাঝে থাকে। দেখো আমরা অনেকে কিছুই বুঝতেছি না, যারা ভালো মতো পড়াশোনা করি নাই, এই ওয়ার্ডগুলো কিছুই বুঝবা না, কারণ বোঝার কথা না তো তুমি না পড়াশোনা করলে। কিন্তু এখন পরীক্ষায় তো লেখা লাগবে, তাই শব্দটা মনে রাখো, মূলে মেটাজাইলেম মাঝে। তাহলে মূলে প্রোটোজাইলেম বলে আরেকটা আছে, এরা একে অপরের উল্টো। সো মেটাজাইলেম যেদিকে থাকবে, তাহলে প্রোটোজাইলেম থাকবে পরিধি। তাহলে এই পাশে যেটা মাঝে সেটা হচ্ছে পরিধি, আর এই পাশে যেটা পরিধি সেটা হচ্ছে মাঝে মানে কেন্দ্রে। তাহলে দেখো তুমি কিন্তু কিছু মনে না পড়লে এই 3টাও লিখতে পারো। তাহলে এখানে তুমি এখন লিখতে পারো মূল রোম আছে, ডেফিনেটলি তুমি লিখতে পারো। অন্ততক 1 স্তর বিশিষ্ট বা পরিচক্র 1 স্তর বিশিষ্ট, যে কোনো একটা লিখতে পারো। অবশ্যই এটা একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য, অবশ্যই বৈশিষ্ট্য, বুঝতে পারছো? ও আরেকটা জিনিস, এই যে
5 ভাস্কুলার বান্ডল অডিও, এটা তো 100% লিখতেই হবে। তাহলে মিল করে দেখো, পড়ো কত কি বৈশিষ্ট্য মনে রাখা যায়। সো আমি তোমাদেরকে ফাইনালি যেটা বলবো, একবীজপত্রী কাণ্ড মানে মনে রাখো একা, সে একা মানে নাই। কি কি নাই বাবু? রোম, অন্ততক, পরিচক্র নাই। যেহেতু কিছুই নাই, ক্যাম্বিয়ামও নাই, এজন্য সে বদ্ধ থাকে এবং তার ভাস্কুলার বান্ডল বদ্ধ। আর একটা হচ্ছে অ্যান্ডার্ক, জাইলেমের বৃদ্ধি অ্যান্ডার্ক। তাহলে এটা অ্যান্ডার্ক, ওটা এক্সার্ক। এটা ভাস্কুলার বান্ডল বদ্ধ, এটা অডিও, এটা অডিও। দুইটা হয়ে গেল। মেটাজাইলেম প্রোটোজাইলেমের কথা অবশ্যই লেখা উচিত। তুমি আলাদা করে না লিখে একটা করে লিখলেও তো 3টা হলো। ওর রোম নাই, এর মূল রোম আছে। ওর পরিচক্র অন্ততক নাই, এর পরিচক্র অন্ততক আছে। শেষ, একটা লাইনে লিখে দিলাম, দ্যাটস ইট। এবং তুমি কমন পেয়ে যাবা। আমি এইটা ওই শিটে অ্যাড করে দিব। আর তোমরা যারা বায়োফ্লাশ কোর্সে নাই, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? কারণ পরে এই ক্লাসটা থাকবে না, তোমরা এখনই স্ক্রিনশট নিয়ে নাও। ইভেন যারা কোর্সে নাই তারা এগুলোরও স্ক্রিনশট নিয়ে নেওয়া যাবে, স্ক্রিনশট নিয়ে নেওয়া যাবে, ঠিক আছে? এবার আসো পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের পার্থক্য। ভাইয়া, সো মন চাইলো যে এটাও একটা পার্থক্য তোমার বইয়ে দেওয়া আছে, সো পরীক্ষায় এটাও আসতে পারে। তো পত্ররন্ধ্র তো বোঝো, এর অপোজিটটাই পানি পত্ররন্ধ্র। মানে পত্ররন্ধ্রের মধ্য দিয়েও পানি বের হবে, আবার পানি পত্ররন্ধ্রের মধ্য দিয়েও পানি বের হবে। তাহলে কেন ওর নাম পানি পত্ররন্ধ্র? কারণ এখানে পানিটা পানি আকারেই বের হবে। পানির নর্মাল আকার কি? তরল আকার। তো তুমি একটা লাইনে এই 5টা কথা মনে রাখতে পারো। আমার সাথে বলো, ঘটক। ঘটক, ঘটক মানে কি? ঘাস, টমেটো, কচু। সো ঘটক কি করলো? ঘটকের কিনারা দিয়ে, বলো ঘটকের কি দিয়ে? কিনারা দিয়ে পানি রাতের বেলা ঘটকের কিনারা দিয়ে পানি এবং লবণ, দেখো পানি এবং লবণ রাতের বেলা তরল আকারে বের হলো। তাহলে এভাবে বলো, ঘটকের কিনারা দিয়ে পানি এবং লবণ রাতের বেলা তরল আকারে বেরিয়ে গেল। মানে আসলে কি জানো, আমার যেমন ঘাম বের হয় না, তো উদ্ভিদ এই যে ঘাস, টমেটো, কচু ভোরবেলা গিয়ে দেখবা ওরও এই পানি আকারে বের হয়। দেখো তোমার ঘাম খেয়ে দেখো লবণ, তো যখন পানি বের হবে তখন ওর সাথে লবণও বের হবে, ব্যাপারটাই। তো তুমি এক লাইনে পড়তে পারো যে ঘটকের কিনারা দিয়ে পানি মানে পানিপত্ররন্ধ্র, লবণ রাতের বেলা তরল আকারে বের হলো। তাহলে এখন দেখো, আমি লিখে দিই, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। দাঁড়াও। তাহলে এটা হচ্ছে পানিপত্ররন্ধ্র। দেখো একসাথে এটাও হবে, এটাও হবে। তাহলে কি বলছি? ঘটক। তাহলে ঘটকের কি দিয়ে? কিনারা দিয়ে রাতের বেলা তরল আকারে পানি ও লবণ বের হলো। এর অর্থ পানিপত্ররন্ধ্র দেখা যায় কোথায়? ঘটক, ঘাস, টমেটো, কচু, আর ওটা দেখা যায় অধিকাংশ উদ্ভিদে। একটা শেষ। পাতার কিনারা দিয়ে বের হয়, আর ওটা কি? পত্ররন্ধ্র দিয়ে বের হয়। রাতের বেলা ঘটে, তাহলে ওটা দিনের বেলা। এটা তরল আকারে বের হয়, বাষ্প আকারে বের হয়। এখানে লবণের মুক্তি ঘটে, ওখানে ঘটে না। শেষ। দেখো পত্ররন্ধ্র শেষ, পানি পত্ররন্ধ্র শেষ। এখন আসো ভাস্কুলার বান্ডল কি, এর প্রকারভেদ। কপাল যদি তোমাদের ভালো থাকে, এই প্রকারভেদটা তোমাদের কোথায় আসবে? ঢাকা ভার্সিটির এমসিকিউতে তুমি কমন পেতে পারো, বা যে কোনো ভার্সিটির এমসিকিউ এর জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখন অডিও ভাস্কুলার বান্ডল পাওয়া যায় মূলে, এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। বিশেষ করে পুষ্পক উদ্ভিদের মূল, যে সকল উদ্ভিদ অপুষ্পক তার তো মূলই নাই, পুষ্পক উদ্ভিদের মূলে অডিও ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। ওকে, এখন অপুষ্পক উদ্ভিদের মধ্যে আবার টেরিসের মূল আছে, তাই না? টেরিসের আবার মূল আছে। ওকে, তো এখন দেখো এই যে বাকি যে 2টা ভাস্কুলার বান্ডল, সংযুক্ত আর কেন্দ্রিক, এই 2টা ভাস্কুলার বান্ডলই দেখো কাণ্ডে পাওয়া যায়। দেখো সব কাণ্ডে পাওয়া যায়, কাণ্ডে। তাহলে মূলে পাওয়া যায় অডিও। মূল মানেই আসলে ওই অডিও শব্দের ইংলিশটাই হলো রেডিয়াল। তো রেডিয়াল থেকে ইংলিশে আমরা মনে রাখতাম রুট, আর্তে রেডিয়াল, আর্তে রুটে পাওয়া যায়। যাই হোক, এটা মুখস্থ করবা। আর বাকি সবাই পাওয়া যায় কাণ্ডে। এখন কোনটা কার কাণ্ড, মানে কোন ভাস্কুলার বান্ডল কোন কাণ্ডে পাওয়া যায় মনে রাখবা। যে মুক্ত, তাহলে বলো মুক্ত সে নদী। দেখো নদী কখনো আটকাইতে পারবা? নদী অলওয়েজ মুক্ত। তাহলে আমার সাথে বলো, মুক্ত নদী বড্ড একা। এই যে একটু আগেই বললাম, একা হচ্ছে বদ্ধ। তাহলে বলো, একটু কমেন্ট করো, মুক্ত নদী বড্ড একা। অর্থাৎ মুক্ত ভাস্কুলার বান্ডল সেটা পাওয়া যায় নদী, নগ্নবীজি কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড। আর বদ্ধ ভাস্কুলার বান্ডল পাওয়া যায় একা, একবীজপত্রী কাণ্ড। তুমি কি জানো এই প্রত্যেকটা জিনিস বোঝানো যায়? মানে কেন একবীজপত্রী কাণ্ডে বদ্ধ, কেন দ্বিবীজপত্রী এবং নগ্নবীজি কাণ্ডে মুক্ত, এগুলো বোঝানো যায়। কিন্তু আমি আর এখন বোঝাচ্ছি না, লাস্ট মোমেন্টে জাস্ট ছন্দ দিয়ে সেরে দিচ্ছি। ওকে, বোঝানোর ট্রাই করছি না।
আচ্ছা তাহলে বলো, মুক্ত নদী বড্ড একা, দুই পাশে লাউ কুমড়া, দুই পাশে লাউ কুমড়া। তাহলে মুক্ত নদী বড্ড একা, দুই পাশে লাউ কুমড়া। আর মনে রাখবা জলে জলে টেসলা, জলে টেসলা, শেষ। আর বাকিটা ফ্লোয়েম কেন্দ্রিক। দেখো আমরা সবই জানি। তাহলে বলো, মুক্ত হচ্ছে নদী, মুক্ত হচ্ছে নদী, বড্ড হচ্ছে একা, দুই পাশে লাউ কুমড়া, আর জলে টেসলা, জলে মানে জাইলেম কেন্দ্রিক, টেসলা আসবেই পরীক্ষায়, ঠিক আছে। আর ফুলে বা ফল ধরে ইউক্কা, বা ফলে ধরে ইউক্কা। তাহলে তোমার সবই হলো, তোমার সবই হলো। তো নর্মালি এমসিকিউতে এগুলো পারলে বাকিটা ফ্লোয়েম কেন্দ্রিক পারা যায়, ড্রাসিনা ইউক্কা। তাহলে আমি আবারও বলছি, তাহলে মুক্ত নদী বড্ড একা, দুই পাশে লাউ কুমড়া, আর জাইলেম কেন্দ্রিক জলে টেসলা, টেরিস, সেলাজিনোলা, লাইকোপোডিয়াম। আর ফলে বা ফুল ধরে ইউক্কা, ফলে ধরে ইউক্কা, শেষ। উত্তেজিত 27 এই ক্লাস করলে সে ভবিষ্যতে সুইসাইডাল অ্যাটেম্প নেবে, সে কিছুই বুঝবে না। তো ভাজক টিস্যু শ্রেণী বিভাগ মনে হইলো এটাও দিয়ে দেই, সব দিছি আসলে। তো ভাজক টিস্যু শ্রেণী বিভাগ এভাবে লিখতে দিতে বলতে পারে, বুঝতে পারছো? এভাবে লিখতে দিতে বলতে পারে, যে কোনো দুইটা অনুসারে বা কিছুই। তাহলে তোমরা শুধু নাম পড়তে হবে উৎপত্তি অনুসারে, যেটা সবার আগে প্রারম্ভিক, এরপরে প্রাইমারি, দেন সেকেন্ডারি। অবস্থান শীর্ষে থাকলে শীর্ষস্থ, পাশে থাকলে পার্শ্বীয়, আর ইন্টার মানে তো মাঝে, ইন্টার ক্যালারি। বিভাজন অনুযায়ী এক তলে বিভাজিত হলে রিব, দুই তলে প্লেট, তিন তলে মাস, তো মাস প্লেট রিব, মাস প্লেট রিব। আর কাজ অনুসারে সবগুলোতে একটু র ফালা আছে, দেখো প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। তো এখানে কিন্তু প্রারম্ভিক, এটার আরেকটা নাম প্রো মেরিস্টেম, প্রো মেরিস্টেম। আচ্ছা লেখা উঠে যাবে যদিও। তাহলে প্রারম্ভিক মানে প্রথমে আরম্ভ হয়, উৎপত্তি, আরম্ভ আছে উৎপত্তি, প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রোটোডার্ম, ডার্ম, কাজ, এর কাজ ত্বক তৈরি করা, এর কাজ ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম তৈরি করা, এর কাজ গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি করা। ওকে, লাস্ট ওয়ান, জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য। সবসময় মনে রাখবা, জাইলেম জতে হচ্ছে জল, আর ফতে ফ্লোয়েম, ফতে হলো ফুড। তার মানে জাইলেম কেন্দ্রিক, জাইলেম জল 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 জল, সে জল পরিবহন করে। আর ফ্লোয়েম, ফতে ফুড, ফুড পরিবহন করে। গেল। এখন তুমি বলো তো, জল, পানি কোত্থেকে আসে, উদ্ভিদ কোত্থেকে পায়? মাটি থেকে। তাহলে পানি সবসময় নিচ থেকে উপরে যাবে, তাহলে পানি সবসময় ঊর্ধ্বমুখী সংবহন হবে। আর ফ্লোয়েম, ফুড হচ্ছে খাদ্য, খাদ্য সবসময় উপর থেকে, পাতায় খাদ্য তৈরি হয়ে নিচে যাবে, তবে উপরেও যেতে পারে। তাহলে নিম্নমুখী বা উভমুখী দুটোই হতে পারে। এখন আসো, এই তিনটা হচ্ছে একই জিনিস। তোমরা ক্লাস 9-10-এ শিখেছো যে জাইলেমের 4টা উপাদান। এই 4টার নাম তোমরা জানো, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তোমরা আমার সাথে একবার বলো, জাইলেমের একটাই জীবিত, বলো জাইলেমের একটাই জীবিত, বলো জাইলেমের একটাই জীবিত, অর্থাৎ এই 4টার মধ্যে একটাই জীবিত। জীবনে প্যারেনকাইমা কখনো মৃত হইতে পারে না, জীবনে প্যারেনকাইমা অলওয়েজ জীবিত। এই জন্য জাইলেমের একটাই জীবিত হলো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম শব্দের অর্থ হলো উড, কাঠ। এই জন্য জাইলেম প্যারেনকাইমাকে আবার কি বলে? উড প্যারেনকাইমা। তো তুমি বলো তো, জাইলেমের 4টা টিস্যুর মধ্যে যদি একটা হয় জীবিত, তাহলে বাকি 3টা হলো মৃত। তাহলে জাইলেম প্রধানত কি টিস্যু ভাইয়া? মৃত টিস্যু, কারণ তার একটা বাদে বাকি 3টাই হলো মৃত। তাহলে এবার আসো, ফ্লোয়েমে আছে সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেমের যদি একটা জীবিত হয়, তাহলে ফ্লোয়েমের একটা মৃত। আর ফাইবার মানে স্ক্লেরেনকাইমা, সে অলওয়েজ মৃত। তাহলে ফ্লোয়েমের একমাত্র মৃত হলো ফাইবার, তাহলে বাকি 3টা জীবিত। তাহলে 4টার মধ্যে একটা মৃত, 3টাই জীবিত। তাহলে ফ্লোয়েম মূলত জীবিত টিস্যু, রাইট? ফ্লোয়েম মূলত জীবিত টিস্যু। সো আলহামদুলিল্লাহ, আমাদের 2টা চ্যাপ্টার শেষ। এবার আসো কোষ বিভাজন। ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত কোষ বিভাজন থেকে রিটেন প্রশ্ন আমি দেখি নাই। তারপরেও যদি কোষ বিভাজন থেকে আসে, তাহলে কি আসবে? মাইটোসিস মিওসিসের পার্থক্য, মাইটোসিস মিওসিসের গুরুত্ব, কিংবা ওই যে প্রোফেজ থেকে টেলোফেজ, যেই ক্লাস 8 থেকে পড়ে আসছো, আর মিওসিসের যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিনে কি কি ঘটে, সর্বোচ্চ এগুলোই আসতে পারে। ওকে, এখন বৈশিষ্ট্য ভিত্তিক যদি আসে, মাইটোসিস মিওসিস, আমরা সবাই জানি যে মাইটোসিসে একটা কোষ থেকে 2টা কোষ, মিওসিসে 4টা কোষ। মাইটোসিস মানে সমতা, অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের সমান হয়, মিওসিস মানে অর্ধেক হয়, ঠিক আছে। এ কারণে মাইটোসিসে নিউক্লিয়াস ক্রোমোজোম একবার করে ভাগ হলেও মিওসিসে নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম একবার। এবং এই জিনিসটা অনেকেই বোঝে না, মুখস্থ করে, তোমরাও মুখস্থ করো। বাট কেউ যদি
আগ্রহ প্রকাশ করো এই সময় অ্যাডমিশনের সময় যে আমি বুঝতে চাই কেন নিউক্লিয়াস 2বার ক্রোমোজোম একবার। রিসেন্ট আমি একটা মডেল দিয়ে ভিডিও করছি, আমার পেজে আছে, বাট ওই যে পোস্টের ঠেলায় এতগুলো চান্স পাইছে, এটা অনেক পিছনে গেছে। বাট তুমি আমার পেজে গিয়ে ভিডিওতে ক্লিক করলে বা রিলসে ক্লিক করলে মেবি পাবা। এখন আসো, মাইটোসিস কই ঘটে? দেহকোষে। আর মিওসিস ঘটে জনন মাতৃকোষে। কারণ কি জানো, আমাদের জনন কোষগুলো হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, ওরা হ্যাপ্লয়েড, আর জনন মাতৃকোষ ডিপ্লয়েড। তাহলে জনন মাতৃকোষে মিওসিস ঘটলে জনন কোষ তৈরি হবে, তার মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, কারণ এখানে 46টা আছে, শুক্রাণু ডিম্বাণুতে আছে 23টা করে, তার মানে অর্ধেক হইতে হবে, মিওসিস মানে অর্ধেক হয়। ওকে, আর তুমি বলো ক্রসিং ওভার, এই ক্রসিং ওভার শব্দ তুমি মাইটোসিসে পড়েছো না মিওসিসে পড়েছো? অবশ্যই তুমি মিওসিসে পড়েছো। যখন তোমার এগুলো মনে পড়বে না, তুমি একটা ফাঁকিবাজি বুদ্ধি করবা। মিওসিসে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিনে তুমি যা যা পড়েছো, তুমি দেখো অনেক কিছুই পড়েছো, সিনাপসিস, বাইভ্যালেন্ট, ক্রসিং ওভার, কায়াজমা, এই শব্দগুলো এখানে লিখে দিবা, দিয়ে বলবা এগুলো এখানে ঘটে না, এখানে ঘটে। দেখো হয়ে গেল 4টা বৈশিষ্ট্য। সিরিয়াসলি কিন্তু চেষ্টা করে এগুলো মনে রাখতে, আর এটা তো কঠিন কিছু না। এখন মাইটোসিস মিওসিসের গুরুত্ব মনে রাখবা কিভাবে? অনেকগুলো গুরুত্ব আছে, 9টা 10টা করে। তুমি এই 5টা মনে রাখবা। মাইটোসিসের গুরুত্ব মনে রাখবা, এই 2টা নাম মনে রাখবা, দেব আর জনি। তো দেব জনির ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, অর্থাৎ দেহ গঠন, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি। যেহেতু মাইটোসিস মানে সমতা, এখানে নিউক্লিয়াসের সমতা, সাইটোপ্লাজমের সমতা, ক্রোমোজোমের সমতা, শেষ দেহ গঠন, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি। তো মাইন্ড ইট, এখানে কিন্তু জননাঙ্গ সৃষ্টি হয়। আর আমরা একটু আগেই দেখলাম মিওসিসের ফলে জনন মাতৃকোষে মিওসিস হয়, এর ফলে জনন কোষ সৃষ্টি হয়। তো এইখানে তুমি মনে রাখতে পারো ওভি বৈচিত্র্যের জন্য কি করলো, মেন্ডেলের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখলো। তাহলে মিওসিসের 5টা কথা মনে রাখবা, যে ওভি বৈচিত্র্যের জন্য মেন্ডেলের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখছে, জাস্ট হুদাই। সো ওভিতে অভিব্যক্তি, বৈচিত্র্য সৃষ্টি, জননকোষ সৃষ্টি, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া মিওসিস ছাড়া সম্ভব নয়, এবং এখানে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। মাইটোসিসে সমতা থাকে, এখানে থাকে ধ্রুব। কিভাবে থাকে সেগুলো আসবে না, তোমার জাস্ট এটাই আসবে। ওকে, তো এই যে দেখো, এখানে আমি প্রোফেজ থেকে টেলোফেজের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জাস্ট বলছি, তোমরা চাইলে একবার দেখো। কিন্তু এগুলো আসার মতো না, আসলে ওই বৈশিষ্ট্য পার্থক্য এগুলোই আসবে। এক শালার বলছে, হাগুমতু কখন বলবেন ভাইয়া? এই যে বললাম। তো কোষ চক্রের যে স্টেজগুলা 3টা কি, যে মাইটোসিস, G1, S এবং G2। সো কোনটাতে কি হয় এটাও আসতে পারে। সো মাইটোসিস মানেই তো ভাইয়া আগে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস, পরে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস। G1, S, G2তে কি হয়? এসে হয় ডিএনএ অনুলিপন, এটা মনে রাখো, ডিএনএ অনুলিপন। তাহলে ডিএনএ অনুলিপনের জন্য যা দরকার সেটা হয় G1-এ, আর এমএ হয় মাইটোসিস, মাইটোসিসের জন্য যা দরকার সেটা হয় তার আগে G2-তে। এদের সময়গুলো পারলে মনে রাখতে পারো, কারণ কোষচক্রের এগুলোর নাম এবং সময় দিতে পারে। সময়গুলো মনে রাখা খুব সহজ। এই মাইটোসিস মানে কোষ বিভাজনে সময় লাগে সবচেয়ে কম, 5 থেকে 10। তাহলে তার আগেরটাতে লাগে 10 থেকে 20, 20-এর পর ভাইয়া 30, 20-এর পর ভাইয়া 30। তো ডিএনএ অনুলিপনে সবচেয়ে বেশি সময় লাগে, তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50। এই যে হচ্ছে মোট সময়। তো মাইটোসিসে 5 থেকে 10, এই 3টা হচ্ছে ইন্টারফেজ, এটাকে বলা হয় 90 থেকে 95% সময়। তো তোমরা এটা জানো, ব্যাখ্যা করার কথা ছিল না, তারপরেও দিয়েছি। তো ফাইনালি যেটা জীব প্রযুক্তি চ্যাপ্টার, জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত 2বার ঢাকা ভার্সিটিতে যেটা প্রশ্ন আসছে, একটা সাল দিয়েছে আরেকটা দিই নাই, এই যে 24-25 আগের বছর আসছে, যে জিন ক্লোনিং কি আর রিকম্বিনেন্ট টেকনোলজির ধাপ উল্লেখ করো। তো আমার কাছে মনে হয়েছে যে আরেকটা প্রশ্ন যদি আসে এটার বাইরে, তাহলে সেটা হচ্ছে টিস্যু কালচার কি, সেই টিস্যু কালচারের ধাপ বা সুবিধা বা গুরুত্ব আসলেও আসতে পারে। সো ফাইনালি আমরা এই 2টা প্রশ্ন পড়ে আমরা আজকে শেষ করে ফেলবো 4টা অধ্যায়ের রিটেন। ওকে, তো তোমরা এই চ্যাপ্টার থেকে যারা বোর্ড পরীক্ষা দিছো, এই 2টাই তো ভালো করে পড়ছো। রিটেনের একটা সুবিধা হচ্ছে কি জানো, জাস্ট না হেডলাইন লিখতে বলে, মানে ঢাবির রিটেন মার্ক তো আড়াই মার্ক, আড়াই মার্কে তুমি কি বর্ণনা করবা, শুধু হেডলাইনগুলো লিখতে বলে। এক্ষেত্রে আবার হেডলাইনগুলো ঠিকঠাক লেখা লাগবে। তো রিকম্বিনেন্ট টেকনোলজির আগে জিন ক্লোনিং কাকে বলে? ক্লোন মানেই কপি করা। তাহলে তুমি যদি একটা জিনকে অনেকগুলো কপি করো, কপি করে তার সংখ্যা বৃদ্ধি করো, সেটাই জিন ক্লোনিং। সো ডেফিনেশন আসছিল। কেন ডেফিনেশন আসছিল জানো? এই ডেফিনেশনে হচ্ছে 0.5 মার্ক, আর এখানে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে হচ্ছে 2 মার্ক, 8টা পয়েন্টে হচ্ছে 2 মার্ক। কিভাবে? এই যে 2টা পয়েন্টের জন্য 0.5 এরকম আর কি, 0.5। যাই হোক, এই 8টা পয়েন্ট কি, তোমরা ইনসুলিন তৈরির ধাপটার কথা চিন্তা করো তো।
ইনসুলিন তৈরির ধাপটা দেখো তো। ইনসুলিন তৈরির বেলায় কি হয়েছে, প্রথমে ইনসুলিনের জিনটা আলাদা করছো, মানে ইনসুলিনের জিনটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন, যেটা তুমি আসলে চাও। তাহলে প্রথমে তুমি কাঙ্ক্ষিত জিন মানে ডিএনএ নির্বাচন না, বুঝতে পারছো, নির্বাচন করেছো, হবে না এখন তুমি এই ইনসুলিনের জিন কার সাথে যুক্ত করবা, প্লাজমিড। তাহলে প্লাজমিড যেহেতু ইনসুলিনের জিনটাকে বহন করবে, মানে আমি ইনসুলিন দিয়ে কথা বলছি, তাহলে প্লাজমিড এটা একটা বাহক, তাকে নির্বাচন করবা। এখন একটা এনজাইম কি নাম দেখবা, কোনো একটা ভার্সিটিতে তুমি কমন পাবা, এই রেস্ট্রিকশন এনজাইম না হলে প্লাজমিড, কথা দিলাম পাবা। ভালো করে পড়বা এমসিকিউ এর জন্য, রেস্ট্রিকশন আর প্লাজমিড। আমি আমার এমসিকিউ ক্লাসগুলোতে কিন্তু খুব ভালো করে বলছি, সত্যি বলছি। আমি যে এমসিকিউ ক্লাসগুলো নিয়েছি, মানে অনেকগুলো পড়া ঘেটে আমি অল্পের মধ্যে দিয়েছি। জাস্ট পিডিএফ থেকে না পড়ানোর কারণে তোমরা বলছো ভাইয়া পিডিএফ থেকে পড়ান, কিন্তু আমি যথেষ্ট পড়াই দিছি। তারপরে এখন তোমরা বলেছো পিডিএফ থেকে পড়াবো। আই থিঙ্ক কালকে একটা 5-6 ঘন্টার ম্যারাথন দিয়ে আমি শেষ করব, মানে কথাটা তো রাখতে হবে, নাহলে তোমরা মন খারাপ করছো। সো আগের দিন আসলে মানে তোমাকে যে পোস্ট দিব যে ভাই আজকে ক্লাস নিব না, এটাও আসলে বলতে পারি নাই, সরি। তো দেখো, ডিএনএ নির্বাচন করলাম, বাহক নির্বাচন করলাম, রেস্ট্রিকশন দিয়ে এখন আমরা একই মাপে দুইটারই একই জায়গা কেটে ফেলবো। তারপর লাইগেজ দিয়ে লাগিয়ে দিব, না আমি তো লাইগেজ লাগিয়ে দিব। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটা হয়, একে ডিএনএ কাটার ছুরি বলে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে লাইগেজ দিয়ে যখন লাগিয়ে দিলাম, তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির এই গুরুত্বপূর্ণ দুইটা এনজাইম, হ্যাঁ মনে রাখো, কমন পেয়েও যেতে পারে কোনো একটা ভার্সিটিতে এমসিকিউ। এখন রিকম্বিনেন্ট ডিএনএর তুমি সংখ্যা বাড়াবা, সংখ্যা বাড়ানোর জন্য তোমার একটা পোষক দরকার। কি দরকার ভাইয়া? পোষক। তো পোষকে যখন তুমি প্রবেশ করাবা, এরপর তোমার এই রিকম্বিনেন্ট ডিএনএ হইল কিনা এর বহিঃপ্রকাশটা মূল্যায়ন করতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে। সেটা একটা বড় ব্যাখ্যা, আপাতত মুখস্থ করে ফেলো। এখন ধরো তুমি যদি ইনসুলিন না বানিয়ে তুমি যদি চাও যে জোনাকি পোকার জলজল করার জিনটা আমি তামাকে ঢোকাবো, তখন তোমাকে আসলে ইকোলাই ব্যাকটেরিয়া না নিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম নিতে হবে। অর্থাৎ তখন তোমাকে রিকম্বিনেন্ট ডিএনএকে এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করে তারপর সেই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে মানে তামাকের মধ্যে জিনটাকে প্রবেশ করাইতে হবে। তো তোমার বইয়ে এই 8টা ধাপ আছে, তুমি 8টা ধাপই এভাবে দিয়ে দিবা। আর টিস্যু কালচার জিনিসটা কি ভাইয়া? টিস্যু কালচার হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে একটা উদ্ভিদের কোনো একটা অংশ তুমি নিবা, যেটুকু নিলা তাকে বলে এক্সপ্লান্ট। এবং এই এক্সপ্লান্টটাকে তুমি কালচার করবা, কালচার মানে আবাদ করবা, করে বড় করবা, দেখবা বড় হয়ে এসে হুবহু ওই উদ্ভিদটার মতোই হবে। তার মানে এটা একদমই ক্লোনিং, কপি করা, বুঝতে পারছো? তার মানে ধরো দেশ থেকে কোনো উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে, তুমি চাও না ওটা হারিয়ে যাক। এখন ওই উদ্ভিদ যদি যৌন জনন করে, ভাইয়া যৌন জনন করলে তো হুবহু ওই উদ্ভিদ হবে না, কারণ যৌন জনন করলে দেখো তো আমাদের বাবা মা থেকে যে আমরা আসি, হুবহু কি বাবা মায়ের মতো হই না। ধরো তুমি চাচ্ছ আর একটা ফাহাদ তৈরি হোক, তাহলে আর একটা ফাহাদ তৈরি করতে গেলে আমাকে ক্লোনিং করতে হবে, রাইট? সো মানব ক্লোনিং তো নিষিদ্ধ, তো এটা তো করা যাবে না। সো উদ্ভিদের বেলায় ক্লোন করা যায়। সো উদ্ভিদের ক্লোনটাই হলো টিস্যু কালচার। সো প্রথমে তুমি কোন উদ্ভিদের টিস্যু কালচার করতে চাও সেটা মাতৃ উদ্ভিদ, এবং যেটুকু তুমি আলাদা করবা তার নাম এক্সপ্লান্ট, সেটা নির্বাচন করবা। এদিকে তুমি কালচার মিডিয়াম অর্থাৎ যে মাধ্যমে আবাদ করবা সেটাও তৈরি করবা। এই কালচার মিডিয়াম থেকে একটা টপিক আছে যেটা পরীক্ষায় এমসিকিউতে আসবে। কালচার মিডিয়ামের কোন জিনিসটা জমাট বাঁধাতে ভূমিকা রাখে? অ্যাগার। তুমি এই কথাটা শোনো, অ্যাগার কোনো না কোনো ভার্সিটিতে তুমি কমন পাবা, যে টিস্যু কালচারের জন্য কালচার মিডিয়ামকে জমাট করতে কি লাগে? অ্যাগার, দেখবা আসবে। কিংবা এর পিএইচ 5.5 থেকে 5.8, যাই হোক। সো কালচার মিডিয়াম তৈরি করার পর তাকে জীবাণুমুক্ত করবা, যাতে কোনো জীবাণু না থাকে। এ কারণে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে যে উদ্ভিদ তৈরি করা হয় সেটা রোগমুক্ত হয়। যাই হোক, জীবাণুমুক্ত করার পর এই যে এক্সপ্লান্টটাকে তুমি কালচার মিডিয়ামে স্থাপন করবা। স্থাপন করলেই সেটার ওই টিস্যুর বিভাজন হবে, এবং বিভাজন হয়ে যে একটা টিস্যু গুচ্ছ হবে তার নাম হবে ক্যালাস। এখন এই ক্যালাসের মধ্যে মূল বানাইতে হবে। তো এবার এই ক্যালাসটাকে তুমি আর একটা মাধ্যমে স্থানান্তর করবা, যে মাধ্যমে রাখলে তার মূল উৎপাদন হবে। তো যখনই ক্যালাস থেকে মূল উৎপাদন হবে তখন তার নাম হবে চারা। এরপরে চারাটাকে টবে নিবা, টব থেকে পরবর্তীতে মাঠে রোপণ করবা। তাহলে সুন্দর করে সিরিয়ালি এই সিরিয়ালটা তুমি কি করবা? লিখে দিবা। দেখো কত সময় লেগেছে, 41 মিনিটে 4টা অধ্যায় রিটেন আমি বলে দিলাম। এখন তুমি এটুকু রিভাইজ করো, ইনশাল্লাহ পারবে। কালকে বোটানি নবম অধ্যায় মানে কি? উদ্ভিদ শারীরতত্ত্ব সাথে অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, ঠিক 11টা 58। ঠিক 11টা 58তে আমরা রিটেন ক্লাস নিব। আর
খুব সম্ভবত, আমি এখন কথা দিচ্ছি না, আমি যদি যখন দেখবো যে আমি খুব সম্ভবত মানে 99% শিওর কালকে সকালের কোনো একটা সময় আমরা ম্যারাথনে যাব, যে ম্যারাথনে বোটানির আমরা হিউজ চ্যাপ্টার শেষ করে দিব। এমনও হইতে পারে আজকে যেহেতু এই 4টা চ্যাপ্টারের আমরা রিটেন পড়ালাম, তাহলে এই 4টা চ্যাপ্টার তো আমাদের একটু একটু না একটু তো একটা আইডিয়া হলো। এসো তিন গুচ্ছ বাস, হ্যাঁ, এই কথাগুলো তো আবার আমরা ওই 43 পেজের বায়োফ্লাশ বইয়ে পাবো, তখন আমাদের একটু ইজি হবে। তার মানে তুমি একদম নিশ্চিত থাকো এই 4টা চ্যাপ্টারের উপর ম্যারাথন কালকে সকালে খুব সম্ভবত হবে। কয়টায় হবে? আমি যখন ঘুম থেকে উঠবো তারপরে, কারণ আমি কালকে 2:30টার আগ পর্যন্ত ফ্রি, যদি না কোনো স্টুডেন্ট দেখা করতে আসে। তো এই পর্যন্তই আজকের লেকচার। সো তোমাদের আমি কাউরে চিনি না, কে কী কমেন্ট করছো আমি কিছুই জানি না, এবং আমি আসলে সব দেখতেও চাই না। আমি আমার কাজটা করে গেলাম, কেউ দেখলা কি দেখলা না। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আর তোমাদের কিছু বলার যদি থাকে সেটাও আমি এখন শুনছি না, তোমরা পরে কমেন্ট করো, তখন আমি দেখে নিব। আসসালামু আলাইকুম।